নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ অলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় শান্তি সেনায় যোগ দাও। আজকাল শান্তি সেনার কথা চলছে। নারীদের শান্তি সেনার কাজে এগিয়ে আসতে হবে। বর্তমানে ভারতের যে কোনো স্থানে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে, গুলি চলতে পারে, বারুদ প্রস্তুত একটু স্ফুলিঙ্গ হলেই হয়। এমন দেশে কোনো কথারই কোনো মূল্য থাকে না। নেতারা সব অক্ষম প্রমাণিত হয়েছেন। এক নেতা যা বলেন অন্য নেতা তা ভাঙ্গেন। লোকপ্রিয় হওয়া এক কথা আর শব্দশক্তি অন্য কথা। গান্ধীজির বাণীতে শক্তি ছিল, তাও শেষের দিকে কিছু ক্ষীণ হতে শুরু করেছিল। শব্দশক্তি খুবই বড় জিনিস এবং দেশে আজ তার অভাব রয়েছে। পাঞ্জাবে কি হচ্ছে? একেবারেই অর্থহীন ব্যাপার। ঝগড়া চলেছে গুরুমুখী লিপি নিয়ে, যার 1/3 অক্ষর নাগরী এবং 1/3 প্রায় নাগরীর মতোই। এর জন্য রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, সত্যাগ্রহ চলছে, মারামারি হচ্ছে, গুলি চলছে। সম্প্রতি ডাক কর্মচারীদের হরতাল হওয়ার কথা চলছিল। যদি তা হতো তবে সারা ভারতের কাজ কারবার একদম বন্ধ হয়ে যেত এবং গোলমাল দেখা দিত। কারণ চিঠিপত্র বিনিময়ের উপর অনেক কিছু নির্ভর করে। এমনিতেই তো চিঠিপত্র এখন সময় মতো পাওয়া যায় না। তার বার্তা পর্যন্ত লোক পৌঁছে যাওয়ার পর বিলি হতে দেখা যায়। এমনকি কোনো কোনো সময় তা যথাস্থানে যায় না। সমস্ত কাজ এভাবেই একেবারে ঢিলা হয়ে গেছে। ডাক বিভাগের কাজ ঢিলা হলে রাষ্ট্রই ঢিলা হয়ে যায়। বেতন কম বলে ডাক কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টি আছে। তাদের দাবি ন্যায্য, কাজেই তাদের বেতন বাড়ানো উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্ববোধও বাড়াতে হবে। কিন্তু দেশে আজ দায়িত্ব সম্বন্ধে বোধই নাই। কাজ ক্রমাগতই কম করব আর ক্রমাগতই বেতন বেশি চাইব। দেশে আজ এরকম একটা প্রবৃত্তি দেখা দিয়াছে। আগুন লাগাবার বেলায় সবাই আছে, কিন্তু নেভাবার বেলায় কেউই নাই। এ অবস্থায় যে কোনো সময় আগুন লাগার খবর পাওয়া যেতে পারে। সে খবর শোনার পর দৌড়ঝাঁপ করে আর কি হবে? যা হলো তা তো হয়েই গেল। এর জন্যই শান্তি সেনার প্রয়োজন। অধ্যায় বিচার বুঝা দরকার। শিক্ষার কাজ, আশ্রমের কাজ ও শান্তি সেনা তথা গ্রাম দান প্রচারের মতো যত কাজ রয়েছে তা নারীদের করা চাই। আনন্দের কথা, কিছু মেয়ে এ কাছে যোগদান করেছে, কিন্তু সকল মেয়েরই এ কাজের বিচার বুঝে নেওয়া দরকার। মেয়েদের উপর ঘরের দায়িত্ব তো আছেই, সেই সঙ্গে সমাজকে বাঁচাবার দায়িত্বও তাদের উপর রয়েছে। এ মনে রেখে তাদের কাজ করতে হবে। তারা যতটুকু এগিয়ে আসবে
তাদের নৈতিক প্রভাবও ততটুকু বাড়বে। এর পরিণামস্বরূপ সমাজে শান্তি বজায় থাকবে। তাই শান্তি সেনায় মুখ্যত নারীদেরই এগিয়ে আসা উচিত। নারী শক্তিকে জাগিয়ে তোলাই ছিল গান্ধীজির বৈশিষ্ট্য। আর তিনি যে নারী শক্তিকে জাগাতে পেরেছিলেন তার কারণ গান্ধীজির সমস্ত কাজই ছিল অহিংসার। সমাজ যতদিন হিংসার উপর নির্ভর করে চলবে ততদিন নারীদের স্থান গৌণ হয়ে থাকবে। এক ঝাঁসির রানীকে আমরা দেখতে পাই, কিন্তু তার সংখ্যা বেশি হতে পারে না। যদি আমরা চাই যে হিংসা শক্তি দ্বারা সমাজকে বাঁচাতে হবে, তবে সে কাজে পুরুষদেরই প্রাধান্য থাকবে, নারীদের স্থান হবে গৌণ। কিন্তু অহিংসায় নারীরা অনেক বেশি সুযোগ পাবে। গান্ধীজি সমস্ত সামাজিক ক্ষেত্রে অহিংসাকে মেনে চলতেন বলেই নারী শক্তিকেও জাগাতে পেরেছিলেন। ব্যক্তিগত ক্ষেত্রে অহিংসা তো প্রথম থেকেই স্বীকৃতি পেয়েছিল, কিন্তু গান্ধীজি অহিংসাকে সামাজিক ক্ষেত্রে এনেছেন। এখন নারীরা পুরুষের সমান বা কিছু বেশি কাজ করতে পারে। গ্রাম দানে তাদের কাজ করার অনেক কিছু আছে। আমি একথা বিহারের অভিজ্ঞতা থেকে বলছি। পর্দা প্রথার দরুন সেখানকার মেয়েরা বাইরে আসে না। পুরুষ কর্মীরা বাড়ির ভেতরে যেতে পারে না, তাদের বাইরেই থাকতে হয়। এ অবস্থায় সেখানে বোনেরা অনেক কাজ করেছে, কারণ তারা অন্দরে পৌঁছে যেত। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সাধারণত মেয়েরাই বেশি চিন্তা করেন। কাজেই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা না হলে ভূদান গ্রামদান সহজে হতে পারে না। পুরুষ কিন্তু দিয়ে দেয়, কিন্তু বিশেষ দান স্ত্রীদের সম্মতি ছাড়া দিতে পারে না। এভাবে কাজ করার আজ অনেক সুযোগ নারীদের সামনে খুলে গেছে। গ্রাম দান তথা শান্তি সেনা, আশ্রম ও শিক্ষা, এই ত্রিবিধ কাজ তাদের করা চাই। এ পর্যন্ত তারা গৌণভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন তাদের মুখ্য হতে হবে। অধ্যায় নারীর জীবিকা নারীর হাতে থাকবে। শহরের লোকেরা যেমন গ্রামের জীবিকা কেড়ে নিয়ে গেছে, তেমন পুরুষরাও নারীদের জীবিকা হরণ করে নিয়েছে। আগে পুরুষরা করত চাষ আবাদারের কাজ, আর নারীরা তাঁতের কাজ। বেদে যেখানে যেখানে বয়নের উল্লেখ আছে, সেখানেই বয়নকারিণী শব্দের ব্যবহার করা হয়েছে। ইংরাজিতেও পুরুষের জন্য হাজব্যান্ড অর্থাৎ কৃষক, আর স্ত্রীর জন্য ওয়াইফ অর্থাৎ বয়নকারিণী শব্দ রয়েছে। কিন্তু পরবর্তী যুগে পুরুষেরা বোনার কাজ শুরু করে দিল, আর মেয়েদের উপর পড়ল সুতো ভরার কাজ, অর্থাৎ তাঁতের কাজে মুখ্য হল পুরুষ আর নারী হল গৌণ। সুতো ভরার কাজে বেশি সংখ্যক কর্মীর প্রয়োজন হয় বলে তন্তুবায়ীদের মধ্যে একাধিক স্ত্রী রাখার প্রথা প্রচলিত হল। এভাবে নারীর স্থান হয়ে গেল গৌণ। আগে সেলাইয়ের কাজ মেয়েদের হাতে ছিল, কিন্তু অধুনা সেলাই কল হওয়ার পর তাও পুরুষদের হাতে চলে গেছে। যন্ত্রের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মেয়েদের কাজ তাদের হাতেই থাকা উচিত। রান্নার কাজ মেয়েদের বলে মনে করা হয়, কিন্তু হোটেল খোলার পর সেই কাজও পুরুষেরা করছে। আমার কথা হচ্ছে, যে কাজ মেয়েদের পক্ষে উপযুক্ত তা তাদের জন্যই থাকা উচিত। এতে তাদের স্বতন্ত্র প্রতিষ্ঠা থাকবে। অন্যথায় সমস্ত কাজ পুরুষদের হাতে চলে যাবে,
আর মেয়েদের চিরদিন পরাধীন ও পুরুষাধীন হয়ে থাকতে হবে। এদের পরাধীন থাকা উচিত এই যদি আপনারা মনে করেন, তাহলে আমি পুরুষদের বলবো, আপনারা গ্যারেন্টি দিন যে প্রত্যেক শিশু বুড়ো না হওয়া পর্যন্ত আপনারা মরবেন না, কিন্তু আপনারা তো যখন তখন মরে যান আর সমস্ত দায়িত্ব স্ত্রীদের উপর পড়ে। এ মতাবস্থায় গ্রামীণ লোকেদের জন্য যেমন কিছু কাজ কারবার ছেড়ে দিতে হবে, তেমনি মেয়েদের জন্যও কিছু জীবিকার সংস্থান রাখা চাই। অধ্যায়: প্রাথমিক বিদ্যালয়ের কাজ নারীদের। আমার বিচারে প্রাথমিক বিদ্যালয়গুলি নারীদের তত্ত্বাবধানে থাকা উচিত। সেখানে ছেলেমেয়েরা একসঙ্গে লেখাপড়া শিখবে। যদি প্রাথমিক শিক্ষার সমস্ত দায়িত্ব মেয়েদের উপর থাকে, তাহলে শিশুদের যথার্থ বিকাশ সম্ভব হবে এবং তারা ঠিক পথে চলবে। এতে সমাজকে নিয়ম শৃঙ্খলায় রাখার কিছু শক্তিও নারীদের মধ্যে আসবে। নারীদের মধ্যে যদি ততখানি যোগ্যতা বা শিক্ষা না থেকে থাকে, তবে পঞ্চবার্ষিক যোজনায় তার ব্যবস্থা করে নেওয়া যেতে পারে। সেনাদল উঠিয়ে দেবার দাবি নারীদের করতে হবে। যতদিন পর্যন্ত দেশ রক্ষার কাজ অহিংসা শক্তিতে না হয়ে সেনা শক্তির উপর নির্ভর করবে, ততদিন পর্যন্ত পুরুষের স্থান মুখ্যই থাকবে। দৈহিক গঠন হেতু নারীকে গর্ভধারণ করতে হয় এবং স্বভাবতই তার পক্ষে হিংসা কঠিন। সুতরাং হিংসাই যদি রক্ষার সাধন রূপে থাকে, তবে সমাজ জীবনও পুরুষ প্রধানই হবে। এই জন্যই আমার প্রার্থনা, সমাজ সংরক্ষণের কাজ একমাত্র অহিংসা পদ্ধতিতে করার শক্তি আমাদের হোক। এই কাজে নারীদের শিক্ষিত করে তোলা সহজ। অধ্যায়: সর্বোদয় সমাজ রচনা ও নারী। প্রশ্ন করা যায়, সর্বোদয় সমাজ রচনার কাজে মেয়েরা কি সাহায্য করতে পারে? এ সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে, বোনেরা অনেক কিছু করতে পারে এবং এ কাজে তাহাদের সাহায্যের যথেষ্ট প্রয়োজনও রয়েছে। বর্তমানে সমাজের যে গঠন তা সর্বনাশী এবং পুরুষের বুদ্ধি দিয়ে গড়া। গত 25 বছরের মধ্যে 2টি বড় বড় বিশ্বযুদ্ধ হয়ে গেল। কাজেই এখন নারীদের এগিয়ে আসতে হবে এবং নিজেদের অধিকার অর্জন করতে হবে। দেশের রক্ষা ও নিয়ন্ত্রণ, এই 2 অধিকারই তাদের গ্রহণ করতে হবে। কারণ পুরুষেরা যে সমাজ গঠন করেছে তার আধার অভয় নয়, ভয়। এর জন্যই 2টি মহাযুদ্ধ হয়ে গেছে এবং 3য় মহাযুদ্ধের ভয় দেখা দিয়েছে। সর্বনাশ যাতে না হয়, পুরুষদের বুদ্ধি এখন সে রকম যোজনাই করছে। নারীদের আজ তার মধ্যে পড়ে সমাজের রক্ষা ও নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে নিতে হবে এবং তবেই সর্বোদয় হবে। এভাবে নারীরা সর্বোদয়ে যে দান করবে তা পুরুষদের দান অপেক্ষা বেশি হবে। আজ পর্যন্ত পুরুষ ভয়ের আশ্রয়েই সবকিছু রচনা করে এসেছে, ও ভয়ের আশ্রয়ে নয়। সমাজ ব্যবস্থার জন্য যে নিয়ম পুরুষ সৃষ্টি করেছে তা সে নিজেই ভেঙে ফেলেছে। সমস্ত দুনিয়ার কি করে আগুন লাগাতে হয় তা সে জানে। এই অবস্থার পরিবর্তনের জন্য নারীদের এগিয়ে আসা চাই। অধ্যায়: নারীরাই সর্বোদয় প্রতিষ্ঠা করতে পারে। প্রার্থনা অন্যের জন্য নয়, নিজেরই চিত্তশুদ্ধির জন্য করতে হবে। এরকম নির্দেশ ভক্তিমার্গে আছে। কিন্তু আমি এই নিয়মের একটু বাইরে এসে প্রভুর কাছে প্রার্থনা করছি, হে প্রভু, আইক ও ক্রুশ্চেভের মতো লোকদের সদ্বুদ্ধি দাও।
আমাকে যদি তুমি সদ্বুদ্ধি না দাও তবে তাতে দুনিয়ার কিছু আসবে যাবে না, কিন্তু ওই সব লোকের হাতে সারা দুনিয়ার আগুন লাগাবার শক্তি রয়েছে, তাই তুমি তাদের অবশ্যই সদ্বুদ্ধি দেবে। যতদিন যাচ্ছে ততদিন নতুন নতুন ক্ষমতার উৎপত্তি হচ্ছে, আর নতুন নতুন সমস্যা ও ভয় দেখা দিচ্ছে, কিন্তু সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় সর্বোদয় প্রতিষ্ঠা করতে হলে তা নারীদের দ্বারাই সম্ভব। সংস্কৃতে ধৃতি, মেধা, ক্ষমা, কীর্তি, বাণী, ভক্তি, মুক্তি ও বুদ্ধি প্রভৃতি শব্দগুলি সবই স্ত্রীলিঙ্গ। বুধ শব্দটি পুলিঙ্গ, কিন্তু তা বুদ্ধিরই পরিণাম। বুদ্ধি মা আর বুধ তার ছেলে। এজন্যই নারীদের উপর সর্বোদয় সমাজ রচনার আশা করা যায়, কারণ মাতৃশক্তি রক্ষাকর্ত্রী। পুরুষ যখন হিংসা শক্তির আবাহন করে, নারী তখন তাকে রূপ দেয়। উত্তর মাং অঙ্গা মা, পূরব মাং কালী মা। কালী ও দুর্গার মূর্তিতে সঙ্গহারিণী শক্তির কল্পনা রয়েছে, কাজেই এখন সমাজের লাগাম নারীদের ধরতে হবে। নারীরা যদি ব্যর্থ সমতার কথায় ভুলে ফান্দে পড়ে, তবে অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে। নারী পুরুষের সমান, এমন উক্তির মতো অপমানজনক আর কি উক্তি হতে পারে? আজকাল তো পশ্চিমে মেয়েদের পল্টন পর্যন্ত হয়েছে এবং তারা হাতে বন্দুক নিয়ে যুদ্ধ শিক্ষা করছে। এ দেশের মেয়েদের এমন ভ্রমে না পড়া চাই। মনুর সেই কথা মনে রাখতে হবে, 1000 পিতার তুলনায় একজন মাতার সম্মান বেশি। এখন পুরুষেরা তো নারীদের অত্যাচারের সাধন বানিয়ে রেখেছে। মাতৃত্বের রূপান্তর বেবিচারে হয়েছে। এসব হিংসা ও বেবিচারের মোকাবিলা করার জন্য নারীদের এগিয়ে আসতে হবে। মাতৃত্বের আধার ব্রহ্মচর্য। এজন্য ব্রহ্মচর্য শক্তির বিকাশ নারীদের করতে হবে। তখনই মাতৃত্বের পবিত্রতা সিদ্ধ হবে, সমাজ রক্ষা পাবে এবং সর্বোদয়ও প্রতিষ্ঠিত হবে। অধ্যায় রাজনীতি ও নারী। এ প্রশ্নও উঠতে পারে, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত কি উচিত নয়? তারা রাজনীতি সম্বন্ধে উদাসীন থাকবে না। তাদের তো রাজনীতিকে ভেঙে দেওয়ার রাজনীতি হাতে তুলে নিতে হবে। লোকনীতির প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজে নারীদের এগিয়ে আসা চাই। আমাদের পক্ষমুক্ত সমাজ গড়তে হবে। পুরুষেরা কেউ কংগ্রেস, কেউ পিএসপি, কেউ কমিউনিস্ট পার্টিতে যাবে, কিন্তু মেয়েরা নিশ্চয় করে নেবে যে তাদের পক্ষভুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং তারা পক্ষমুক্ত থাকবে। মত দেওয়ার অধিকার যা আছে তা তো ঠিকই আছে। ভালো মানুষকে চুপচাপ ভোট দিয়ে তারা তাদের অধিকারকে সার্থক করতে পারে। ভোট দেওয়া তো গুপ্ত গায়ত্রী মন্ত্রের মতো, কাজেই কাকে সমর্থন করা হবে তা কাউকে বলার দরকার নাই। নারীদের কোনো পক্ষভুক্ত হওয়া উচিত নয়। এক হাতে 30 আর অন্য হাতে 70, এরকম কল্পনা মাতৃত্ব বিরুদ্ধ। মাতৃশক্তিতে এমন ভাগাভাগির কথা আসে না, কারণ মা সকলের কল্যাণ দেখেন। এক সময় সংখ্যাগুরুদের উপর সংখ্যালঘুদের রাজত্ব চলছিল, বর্তমানে সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুর রাজত্ব চলছে। এ তো কেবল প্রত্যাঘাতের মতো, কিন্তু সকলের কল্যাণের দিকে নারীদের দৃষ্টি রাখতে হবে। অধ্যায় নারী ও নির্বাচন। ভারতের সংবিধান অনুসারে মহিলারা রাষ্ট্রপতিও হতে পারেন, প্রধানমন্ত্রীও হতে পারেন।
নারীদের জন্য এসব পথ খোলা আছে, কিন্তু তাদের কোনো পদ অধিষ্ঠিত হয়ে পুরুষদের অনুকরণ না করা চাই। পুরুষ পার্টি বানায় আর পরস্পরের মধ্যে বিদ্বেষের সৃষ্টি করে। মেয়েদের পার্টি বানানো উচিত হবে না। মেয়েরা যদি নির্বাচনে দাঁড়াতে চায় তবে তার কোনো পার্টিভুক্ত না হয়ে জনসাধারণকে সোজা এই কথা বলে দাঁড়াবে, আমরা নারী, আমরা সকলের সেবা করব। এদিকে দৃষ্টি রেখে আপনারা যদি আমাদের নির্বাচিত করতে চান তবে করুন। আমরা নির্বাচিত হলে নিরপেক্ষভাবে সকলের সেবা করব। কোনো মানুষকে আমরা সে কোন পার্টির বা কোন জাতির তা বিচার করে দেখব না। অধ্যায় রাজনীতির সূক্ষ্ম অধ্যয়ন দরকার। আমি তো এই পরামর্শই দেব যে মেয়েরা যেন রাজনীতিতে সূক্ষ্মভাবে অধ্যয়ন করে এবং পুরুষদের রাজনীতি থেকে মুক্ত করে দেওয়ার ব্রত নেয়। রাজনীতিতে যা যা হচ্ছে তা সর্বদা তাদের নিরীক্ষণ করে যেতে হবে। নির্বাচন পুরুষদের হাতে না থাকা উচিত, তা নারীদের হাতে আসা চাই। পুরুষদের টিকি নারীদের হাতে থাকা উচিত। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে পুরুষেরা আজকাল টিকি রাখে না, আর নারীদের চুল বড়। ফলে নারীদের টিকি পুরুষদের হাতে যাওয়ার ভয় রয়েছে। কিন্তু পুরুষদের উপর নারীদের অঙ্কুশ থাকা চাই। নারীরা বলবে, সাবধান, হিংসা, দ্বেষ, বৈরিতা এসব ছড়াতে পারবে না। তারা নিজেরা তো পক্ষমুক্ত থাকবেই, পুরুষদেরও পক্ষ থেকে মুক্ত করার চেষ্টা করবে। মেয়েরা যদি আমার এই পরামর্শ অনুযায়ী চলতে পারে তবে ভারতের ভবিষ্যৎ পরিবেশ নির্মল হয়ে যাবে। কোনো পার্টিভুক্ত হওয়া মেয়েদের পক্ষে শুভদায়ক নয়। তাদের পক্ষাতীত থাকাই শুভনীয়, কারণ তারা মাতৃশক্তি। যদি দুটি ছেলের মধ্যে ঝগড়া বাঁধে তবে মা কোনো পক্ষ না নিয়ে উভয়কে নিরস্ত করেন। অধ্যায় নারীরা জ্ঞান সাধনা করুন। দ্বিতীয় কথা হচ্ছে নারীদের গভীরভাবে জ্ঞান অভ্যাস করতে হবে। কস্তুরবা স্মারকের কর্মধারা সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলেছিলাম তা দুর্বল কর্মধারা। তা বহমানা ঝরনার মতো নয়, এর জল শুকিয়ে যাবে। শিক্ষার অল্প কিছু পুঁজি নিয়ে সেবিকা গ্রামে কাজ করতে আরম্ভ করে। বিয়ে হলে কেউ কাজ ছেড়ে দেয় বা কেউ কাজ করে যেতে থাকে। ছোট পুঁজি নিয়ে একদিকে যেমন সে তেজস্বী হতে পারে না, অন্যদিকে তেমন পুরুষ প্রধান সমাজে স্বতন্ত্র থেকে কাজ করার শক্তিও তার মধ্যে আসে না। কাজেই নারীদের শক্তি একটু কম না থাকা চাই। সরস্বতীর মতো জ্ঞানবতী হতে হবে। পুরুষের জ্ঞান কম হলেও চলে, কিন্তু নারীকে সংস্কৃতি রক্ষা করা, প্রকৃতির ঊর্ধ্বে উঠা প্রভৃতি অনেক কাজ করতে হবে বলে তার পুরা জ্ঞান থাকা প্রয়োজন। যাতে পুরুষ প্রকৃতির উপরে উঠতে পারে সে কাজও নারীকে করতে হবে। পূর্ণ জ্ঞান ছাড়া তা সম্ভব নয়। তার সঙ্গে ভক্তিও চাই। নারীর ভক্তি ও জ্ঞান দুই প্রয়োজন। গভীর জ্ঞানের জন্য তাকে সাধনা করতে হবে। সেই সঙ্গে যখন ভক্তি জুড়ে যাবে তখন সে সমাজকে পথ দেখাতে পারবে এবং সমাজও বিকাশ লাভ করবে। অধ্যায় সরকারি চাকরি ও নারী। একটি প্রশ্ন, সরকারি চাকরিতে নারীদের যোগ দেওয়া কি উচিত এবং সমাজের আর্থিক রচনায় তাদের কি করার আছে? এক অত্যন্ত দুঃখজনক কাহিনী। যেভাবে যন্ত্র, গ্রাম শিল্পকে, বিদেশিরা শহরের ব্যবসাকে
এবং শহরগুলি গ্রামের শিল্পকে ধ্বংস করার কাজ করছে, সেভাবে পুরুষরাও নারীদের শিল্পকর্ম ব্যবস্থিত রূপে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বেদে উল্লেখ আছে যে কাপড় বোনার কাজ মেয়েরাই করে। বোনার পুলিঙ্গ প্রয়োগ সংস্কৃতে নাই। বস্ত্রাণি পুত্রায় মাতরু বয়ন্তী। বয়ন্তী নাম অর্থাৎ তাঁতিনী। নিজের ছেলের জন্যে মা কাপড় বুনে, এর এই অর্থ। কিন্তু পুরুষেরা মেয়েদের হাত থেকে বোনার কাজ নিয়ে নিয়েছে। আসামে যদিও মেয়েরা এখনও বোনার কাজ করে, কিন্তু তাও ধীরে ধীরে পুরুষেরা কেড়ে নিতে চাইছে। আশ্রমের সরঞ্জাম কার্যালয়ে চরকার বাক্স পালিশ করার কাজ মেয়েরা করত। ছুতার ছবি পুরুষ ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, পুরুষদের দিয়ে এ কাজ করানো হচ্ছে কেন? এ কাজ তো মেয়েদের করা উচিত, কারণ কলা ও সৌন্দর্যের বোধ মেয়েদের সহজাত। আসলে মেয়েরা এতে স্বাবলম্বী হয়ে যাবে, তাই এমন কাজ তাদের দেওয়া হবে যাতে তারা পুরুষাবলম্বী থাকে। পুরুষাবলম্বী করার জন্যই সে কাজ মেয়েদের হাতে ছিল, তা নিয়ে নেওয়া হয়েছে। অধ্যায় নারীদের হাতে পায়ে বেরি। পুরুষরা আরও এক কাজ করেছে। তারা মেয়েদের হাতে পায়ে বেরি লাগিয়ে দিয়েছে, মেয়েদের নাক কান ফুটো করেছে। পরমেশ্বর যদি তাই চাইতেন, তবে কি মেয়েদের নাক কান ফুটো করে দিয়েই তাদের পাঠাবার বুদ্ধি তার ছিল না? কিন্তু পুরুষেরা বেরি লাগাবার কাজ করেছে। বেরি সোনার বলে তাকে বেরি বলা হয় না, লোহার হলে বেরি বলা হতো। ফল এই হয়েছে যে মেয়েরা একা বাইরে যেতে পারে না এবং সাহসের কাজ করতে পারে না। মদালসা অর্থাৎ শ্রীমতী মদালসা অগ্রওয়াল আমার কাছে পড়ত। সে সময় আশ্রম আর তাদের বাড়ির মাঝখানে একটা জঙ্গল ছিল। মদালসা সকালে স্নান করে আসত। আশ্রম ছিল নলবাড়িতে। ও 5টার সময় লণ্ঠন জ্বালিয়ে আসত। ওর মার ভয় হতো মেয়ে একলা যায় বিপদ হতে পারে, কারণ একে মেয়ে, তার উপর একেবারে নির্জন পথ। মেয়েরা যে নির্ভয়ে একা কোথাও যেতে পারে, এ যেন কল্পনাও করা যায় না। রাতে বা ভোরে তাদের কোথাও একা পাঠানো বিপজ্জনক বলে মনে করা হয়, কারণ মেয়েদের গায়ে গয়না থাকে। গয়না অমূল্য, তাই মেয়েরাও ভয় পায়। পুরুষেরা মেয়েদের এভাবে নিজেদের ব্যাংক বানিয়ে নিয়েছে। কবিরাও এর গৌরব করেন। নারীরা ভীরু, এরকম তারা গৌরবার্থে লেখেন। কিন্তু নারীদের কাছে এ ধরনের বিশেষণ গৌরবজনক হতে পারে না। এতে তো তাদের অপমান বোধ করা উচিত। অধ্যায় গায়ের শক্তিময়ী মহিলা। সংস্কৃতে নারীদের অনেক মহিমা কীর্তিত হয়েছে। তাদের মহিলা বলা হয়। মহিলা মানে মহতী, সমর্থবতী, শক্তিরূপিণী। সাধারণত পুরুষদের অপেক্ষা নারীরা বেশি সূক্ষ্ম বুদ্ধির অধিকারিণী। তারা ক্ষুধার্তকে খাদ্য দেয়, তৃষ্ণার্তকে জল দেয় এবং আহতের সেবা যত্ন করে। নিঃসন্দেহে নারীরা পুরুষ অপেক্ষা শ্রেষ্ঠ। তাদের কাছে সূক্ষ্ম শক্তি আছে বলে তারা মহাশক্তি হতে পারে। বেদে এর উল্লেখ আছে। সুতরাং পুরুষদের খুশামুদ করা তাদের উচিত নয়। পুরুষরা মেয়েদের কাজ কেড়ে নিয়ে আবার তাদের সুবিধা দেওয়ার কথা বলছে।
অর্থাৎ মেয়েদের তারা হাতের পুতুল বানিয়ে নিয়েছে। মেয়েদের মধ্যে আবার যারা যত শিক্ষিত তারা তত পরাধীন। আমি গ্রামে এমন সব মেয়েও দেখেছি যারা দোষ হলে স্বামীদের গালে চড় মেরে দেয় এবং স্বামীরা চুপ করে থাকে। গ্রামের মেয়েরা অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা কাজ করে, পরিশ্রম করে। গ্রামে আমি এমনও সাধবী স্ত্রী দেখেছি যে মজুরের কাজ করে এবং স্বামীর উপর যথেষ্ট প্রভাব রাখে। শিক্ষিত স্ত্রীরা আরামপ্রিয় হয়। তারা রান্না ও ছেলেপুলে রাখার জন্যে চাকর রাখে। তাদের চোখ এত কোমল হয়ে যায় যে ধোঁয়া পর্যন্ত সহ্য করতে পারে না।